নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, আজকে তো সত্যি শুভ সকাল। তার কারণ অধর্মের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনার জন্য আজকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন একজন দেবতা, শ্রীকৃষ্ণ। আজকে জন্মাষ্টমী, কাজে কাজে আজকে তো নিশ্চয়ই আমরা সবাই আজকের দিনটাকে শুভ দিন বলবো, আজকের দিনটাকে শুভ সকাল বলবো, আজকের এই সকালটাকে। তো সেই কথাই বলি যে স্মার্ত মতে আজকে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত, আজকে জয়ন্তী যোগ। তাছাড়াও আজ মাদার টেরেসার জন্মদিন। মাদার টেরেসার জন্ম হয়েছিল 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট তারিখে। একদিকে শ্রীকৃষ্ণের জন্মদিন আর একদিকে মাদার টেরেসার জন্মদিন। দুজনেই এই যে দুঃখের পৃথিবী, এই যে অধর্মের পৃথিবী, সেই পৃথিবীর কল্যাণ কামনায় আবির্ভূত হয়েছিলেন। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 9ই ভাদ্র 1431, ইংরেজির 26শে আগস্ট 2024, সোমবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 19 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 59 মিনিট। নক্ষত্র কৃত্তিকা। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। রাত্রি 9টা বেজে 24 মিনিট গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখতে হবে। সে তো আপনারা সকলেই জানেন, আমিও প্রতিদিন প্রায় অভ্যেসের মতন করে এই কথাগুলো আপনাদের বলি। এইবারে অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে যে গল্প বলছিলাম সে গল্পকে একটু থামিয়ে রাখবো। রবিবার থামিয়ে রেখেছিলাম শ্রী চৈতন্য দেবের কথা বলবার জন্য। আজকে সোমবার থামিয়ে রাখবো শ্রীকৃষ্ণের কথা বলবার জন্য। না, শ্রীকৃষ্ণের জীবন কথা বলবো না। শ্রীকৃষ্ণের জীবন কথা এই শরণাগত অনুষ্ঠানে বহুবার বলেছি, আপনারা অন্য সূত্র ধরেও জানেন, কাজেই সেই সমস্ত চেনা কথাগুলো আর বলবো না। আজকে বলবো এই জন্মাষ্টমীর যে ব্রত, সেটা কিভাবে পালন করতে হয়, সেই যে নিয়ম কানুনগুলো, সেইগুলো খানিকটা আপনাদের বলবার চেষ্টা করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। স্বামী বিবেকানন্দ তার এই যে প্রবন্ধটি, মানুষই নিজের ভাগ্য বিধাতা। ভগবানের উপর বা অন্য কোন শক্তির উপরে নির্ভর করছেন না স্বামীজি, মানুষের উপরে নির্ভর করছেন। তিনি একজন ধর্ম প্রচারক। এটা খুব আশ্চর্য লাগে না? তারপরে ঠাকুরের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে আমরা এখন আছি কোয়ালপাড়ায়। কোয়ালপাড়া গ্রামে শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম দেখবো আমরা। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনি। গানের পর পুরাণ চিরন্তনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কথা, তার নিয়ম কানুন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমীর ব্রত কি করে পালন করা যাবে, কি করে পালন করা উচিত, সেই কথা বলবার জন্য আপনাদের সামনে বসেছি এই 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। শাস্ত্রে বলছে যে যদি কেউ একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন, একবার, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হবে না, বা পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। কি করে এই ব্রত পালন করব? জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাবেন, সংযম পালন করতে হবে এবং রাত্রির 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে।
জন্মাষ্টমীর দিন সকালবেলা সকাল থেকে মাঝরাত পর্যন্ত উপবাস করতে হবে এবং জেগে থাকতে হবে। অর্থাৎ দুপুরবেলা ঘুমোলে চলবে না, রাত্রিবেলাও মাঝরাতের আগে ঘুমিয়ে পড়লে চলবে না। এই যতক্ষণ উপবাস করছেন সেই সময় অবিরত হরিনাম জপ করে যাবেন, কৃষ্ণ লীলা শ্রবণ করতে পারেন, ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন করতে পারেন এবং অবিরত ভগবানের নাম করে যেতে হবে। ওই ঠাকুর যেটা বলেন না যে যত তুমি ভগবানের নাম করবে তত তোমার মন থেকে অন্য বিষয়ে চিন্তা, কামনা, বাসনা, পাপ চিন্তা এগুলো সমস্ত দূর হয়ে যাবে। তো সেই রকম করতে হবে এবং একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তারপর যাদের উপবাস পালনের সমস্যা আছে, বয়স্ক মানুষ যারা উপোস করে থাকতে পারবেন না, তারা অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতোই অন্ন সহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই। অর্থাৎ আপনি দুধ খেতে পারেন, ফল খেতে পারেন, কিন্তু অন্ন গ্রহণ করতে পারবেন না। উপবাস মানে অন্ন গ্রহণ না করা। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে অন্তত উপবাস মানে অন্ন গ্রহণ না করা। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ নিয়ে পালন করবেন। শুনছেন জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় বলছি আপনাদের আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় বললাম পারণ মন্ত্র জপ করতে হবে। জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা স্নান করে পারণ মন্ত্রটা কি সেটা বলি আপনাদের। সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এই হলো পারণ মন্ত্র। আর পারণ শেষ করে যে মন্ত্র সেটা হচ্ছে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। এই হলো পারণ মন্ত্র শেষ করে তার পরদিন যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন। শুনছেন জন্মাষ্টমীর কথা। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখনই জন্মাষ্টমী পালিত হয়। মানে প্রত্যেক বছর এই আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি কোনো একটা সময় পড়ে। এই সময়টা সাধারণভাবে ব্রত পালন কিভাবে করবেন সে তো বলা হলো। সাধারণভাবে নানান রকমের গান, কীর্তন, গীতিনাট্য, যাত্রা, এর মধ্যে দিয়ে রাসলীলা, কংসবধ এই সমস্ত দেখানো হয় নানান জায়গায়। বিশেষ করে শ্রীকৃষ্ণের যে লীলাক্ষেত্র যেগুলো, যেমন মথুরা, বৃন্দাবন, মণিপুর, এই যে জায়গাগুলো, এইখানে এই সমস্ত অনুষ্ঠান খুব খুব হইচই করে খুব আড়ম্বরের সঙ্গে করা হয়। তো রাসলীলায় শ্রীকৃষ্ণের ছোট বয়সের কর্মকাণ্ড দেখানো হয়। সেই ছোট বয়সের তো নানান রকম কর্মকাণ্ড দিয়ে তার ছোট বয়স ভর্তি, নানান রকমের দুষ্টমি এবং তার ভেতর দিয়ে অলৌকিকতা প্রকাশ পায়। অন্যদিকে আরেকটি আছে উৎসব প্রথা, দহি হান্ডি বলা বাহুল্য, এই বাংলায় খুব বেশি হয় না। তো এই কজন বাচ্চাকে নিয়ে অনেক উঁচু জায়গায় বেঁধে রাখা মাখনের হাঁড়ি ভাঙবার চেষ্টা করে। তামিলনাড়ুতে এটাকে বলে উড়িয়া আদি। কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকলকে উপহার বিতরণের কাহিনী উদযাপন করতে কৃষ্ণ জন্মাষ্টমীর পর বহু জায়গায় নন্দোৎসব পালন করা হয়। এরকম করে জন্মাষ্টমী পালন করা হয় অনেক জায়গায়। শুনলেন জন্মাষ্টমীর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা।
ফিরে আসছি গানের পর। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনার নাম মানুষই নিজের ভাগ্য বিধাতা। দক্ষিণ ভারতে অত্যন্ত প্রতাপশালী এক রাজবংশ ছিল। বিভিন্ন কালের প্রসিদ্ধ ব্যক্তিদের জন্ম হইতে গণনা করিয়া কোষ্ঠী সংগ্রহ করিয়া রাখার একটি নিয়ম তাহারা প্রবর্তন করিয়াছিলেন। তাহারা ওইসব কোষ্ঠীতে নির্দিষ্ট ভবিষ্যতের প্রধান প্রধান ঘটনাগুলি লিপিবদ্ধ করিয়া যাইতেন এবং পরে সংঘটিত বাস্তব ঘটনার সঙ্গে তুলনা করিতেন। প্রায় 1000 বৎসর ধরিয়া এইরূপ করার ফলে তাহারা কতকগুলি ঐক্য খুঁজিয়া পাইয়াছিলেন। সেইগুলি হইতে সাধারণ সূত্র নির্ণয় করিয়া এক বিরাট গ্রন্থ প্রণীত হইল। কালক্রমে সেই রাজবংশ লুপ্ত হইলেও জ্যোতিষীদের বংশটি বাঁচিয়া রহিল এবং সেই গ্রন্থটি তাহাদের অধিকারে আসিল। সম্ভবত এইভাবেই ফলিত জ্যোতিষ বিদ্যার উদ্ভব হইয়াছিল। যে সকল কুসংস্কার হিন্দুদের প্রভূত অনিষ্ট সাধন করিয়াছে তাহাদের মধ্যে একটি হইল এই জ্যোতিষের খুঁটিনাটির প্রতি অত্যধিক মনোযোগ। আমার ধারণা ভারতে ফলিত জ্যোতিষ বিদ্যা গ্রিকগণই প্রথম প্রবর্তন করে এবং তাহারা হিন্দুগণের নিকট হইতে জ্যোতির্বিজ্ঞান গ্রহণ করিয়া ইউরোপে লইয়া যায়। ভারতে বিশেষ জ্যামিতিক পরিকল্পনা অনুযায়ী নির্মিত অনেক পুরাতন বেদি দেখিতে পাওয়া যায় এবং নক্ষত্রের বিশেষ বিশেষ অবস্থানকালে কতকগুলি ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হইত। সেজন্য আমার মনে হয় গ্রিকগণ হিন্দুদের ফলিত জ্যোতিষ বিদ্যা দিয়াছে এবং হিন্দুরা তাহাদের দিয়াছে জ্যোতির্বিজ্ঞান। কয়েকজন জ্যোতিষীকে আমি অদ্ভুত ভবিষ্যৎবাণী করিতে দেখিয়াছি, কিন্তু তাহারা যে কেবল নক্ষত্র বা সেই জাতীয় কোনো ব্যাপার হইতে ওইসব উক্তি করিতেন এইরূপ বিশ্বাসের কারণ আমি পাই নাই। অনেক ক্ষেত্রে তাহার নিছক অপরের মনকে বুঝিবার ক্ষমতা। কখনো কখনো আশ্চর্য ভবিষ্যৎবাণী করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেসব সম্পূর্ণ বাজে কথা। লন্ডনে আমার কাছে এক যুবক প্রায়ই আসিত এবং জিজ্ঞাসা করিত আগামী বছর আমার অদৃষ্টে কি আছে। আমি তাহার ওইরূপ প্রশ্নের কারণ জিজ্ঞাসা করিয়াছিলাম। সে বলে আমার সব টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আমি এখন খুবই গরিব। অনেকের কাছে টাকাই একমাত্র ভগবান। দুর্বল লোকগুলি যখন সবকিছু খোয়াইয়া আরো দুর্বল হইয়া পড়ে তখন তাহারা যত অপ্রাকৃত উপায়ে টাকা রোজগার করিবার ধান্দায় থাকে এবং ফলিত জ্যোতিষ বা ওই ধরনের জিনিসের আশ্রয় নেয়। কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয়। সংস্কৃতে প্রবচনে এইরূপ আছে। আরেকবার সংস্কৃত প্রবচনে এইরূপ আছে, কিন্তু যিনি শক্তিমান তিনি দাঁড়াইয়া উঠিয়া বলেন আমি আমার অদৃষ্ট গড়িব। যাহারা বৃদ্ধ হইতে চলিয়াছে তাহারাই নিয়তির কথা বলে। যুবকেরা সাধারণত জ্যোতিষের দিকে ঘেঁষে না। গ্রহ সমূহের প্রভাব হয়তো আমাদের উপর রহিয়াছে, কিন্তু তাহাতে আমাদের বেশি কিছু আসে যায় না। বুদ্ধ বলিয়াছেন যাহারা নক্ষত্র গণনা এরূপ অন্য বিদ্যা বা মিথ্যা চালাকির দ্বারা জীবিকা অর্জন করে তাহাদের সর্বদা বর্জন করিবে। তাহার উক্তি নির্ভরযোগ্য, কেননা তাহার মতো শ্রেষ্ঠ হিন্দু এ পর্যন্ত কেহ জন্মান নাই। নক্ষত্রগুলি আসুক, তাহাতে ক্ষতি কি? একটি নক্ষত্র দ্বারা যদি আমার জীবন বিপর্যস্ত হয় তবে আমার জীবনের মূল্য এক কানাকড়িও নয়। জ্যোতিষবিদ্যায় বা ওই ধরনের রহস্যপূর্ণ ব্যাপারে বিশ্বাস সাধারণত দুর্বল চিত্তের লক্ষণ। অতএব যখনই আমাদের মনে সেসব জিনিস প্রাধান্য লাভ করিতে থাকে তখনই আমাদের উচিত চিকিৎসকের পরামর্শ লওয়া, উত্তম খাদ্য খাওয়া ও উপযুক্ত বিশ্রাম গ্রহণ করা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত ফিরে আসছে। একটু গান শুনে নি। গানের পর এবার কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে পাঠ করছি কথামৃত থেকে, আরো দীর্ঘদিন করতে পারবো, এখনো অনেক বাকি আছে। এবং আপনাদের যে খুব ভালো লাগছে তাও তো বুঝতে পারি। আপনারা লিখে জানান, আপনারা নানানভাবে প্রতিক্রিয়া জানতে পারা যায়। তো ঠাকুরের সঙ্গে গোস্বামীর কথা হচ্ছে।
গোস্বামী, তিনি বৈষ্ণব ধর্ম মতে সাধনা করেন এবং ঠাকুর তার সঙ্গে কথাবার্তা বলছেন। ঠাকুরের তো ওইটা খুব ছিল যে মানে ধর্মের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন, ঈশ্বর আরাধনার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন। তিনি হচ্ছেন একেবারে আপনার আত্মীয়, বন্ধুর বন্ধু। তার সঙ্গে কথা বলতে ঠাকুরের বড় আনন্দ, নানান রকম। সেটা যে খুব একটা গভীর জটিল তত্ত্ব কথা এমনটা কিন্তু নয়, খুব সহজ সাধারণ কথা, নিজেদের মধ্যে কথা চালাচালি এবং অপরকে সম্মান করা, ভীষণ সম্মান করা। এই যেমন ধরুন ঠাকুর বলছেন যে আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন, হ্যাঁ, যেন ঠাকুর জপ করেন না, যেন ঠাকুর মায়ের নাম করেন না, ঈশ্বরের নাম করেন না। এইরকম একটা বাচ্চা ছেলের মতো হিংসুটে ভাব যে আপনারা কত জপ করেন, কত এই যে একটা ভাব যেখানে অন্যকে সম্মান দেওয়া, অন্যকে গৌরব দেওয়া, আপনারা খুব ভালো। তো গোস্বামীও খুব বিনীত ভাবে বলছেন, না না, আমরা আর কি করছি, আমি অতি অধম। বৈষ্ণবদের যেরকম বিনয় হয়, বৈষ্ণবীয় বিনয়। বৈষ্ণবীয় বিনয়ের কারণটা হচ্ছে যে সত্যি সত্যি আমরা কি, মানে আপনি যদি ভেবে দেখেন যে এই যে আপনি, এই যে আমি আপনাদের সৌমিত্র বসু, আপনি অমুক চন্দ্র অমুক বা অমুক দেবী, আমরা এই বিরাট যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে মানে রাত্রিবেলা আকাশের দিকে তাকালে কলকাতার আকাশে দেখা যায় না সব ধোঁয়ায় ধুলোর ঢাকা, কিন্তু গ্রামের দিকের আকাশে দেখা যায় যে কোটি 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 নক্ষত্র গোটা আকাশ জুড়ে, এবং সেই সমস্তটা তো আমরা দেখতে পাচ্ছি না, তার বাইরেও আরো কত কি আছে। তার তুলনায় আমরা কি, মানে ধুলোর চেয়েও ধুলো, তো তা আমরা বিনয় করবো না? অহংকার করবার কোনো জায়গা আছে নাকি মানুষের? এরকম করে ভাবি না বলে আমাদের ভেতরে অহংকার তৈরি হয়। তো বৈষ্ণবীয় যে বিনয়, সেই বিনয় বলছে না না না, আমরা কি করছি, আমি অতি অধম। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হাসতে হাসতে বলছেন, দীনতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ও তো আছে, এটা একটা আছে দীনতা, যে আমি কিছু না, আমি কিচ্ছু না, আমি অতি অধম, অধমের চেয়েও অধম, এইরকম একটা আছে নিশ্চয়ই। কিন্তু তার বাইরে আর একটা আছে, সেটা হচ্ছে আমি হরিনাম করছি, আমার আবার পাপ কিসের? এইটাকে বলে আত্মবিশ্বাস। আরে আমি হরিনাম করি, কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি বলেন এটা অহং, তাহলে সেই অহংটা আসলে আমি হরিনামকে অর্পণ করলাম। তিনি আমার ভেতরে যদি অধিষ্ঠান করেন, তাহলে তিনি সমস্ত পাপকে দূর করে দেবেন। সেই রকম একটা জায়গা থেকে বলতে পারে আমি হরিনাম করি, আমার কোনো পাপ হবে না। তো বলে ঠাকুর একটা কথা বলছেন, সেটা খুব খুব ভালো কথা, খুব জরুরি কথা বলে আমার নিজের মনে হয়। বলছে যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম, আমি অধম করে, সে তাই হয়ে যায়। হ্যাঁ, ভেবে দেখবেন এটা, যে আপনি যদি মনে মনে এইটা বিশ্বাস করতে থাকেন যে না, আমি কিছু না, আমি কি পারি, আমি কিছু পারি না, আমার কোনো যোগ্যতাই নেই, আমি ঈশ্বরীয় জায়গা থেকে সরিয়ে এসে বলছি আমার কোনো যোগ্যতা নেই, এইরকম করে যদি আপনি ভাবতে থাকেন, তাহলে আপনার যে আত্মবিশ্বাস থেকে মানুষ একটা কাজ করে, সেটা নষ্ট হয়ে যাবে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি আরো পাঠ করবার জন্য গানের পর। ঠাকুর কি বলছেন? বলছেন যে আমি পাপী, আমি পাপী, আমি অধম, আমি অধম, এই সমস্ত করতে নেই, বরং ওই আত্মবিশ্বাসটা থাকা ভালো যে আমি তো হরির নাম করি, আমাকে পাপ ছুঁতে পারবে না, আমি মনের আনন্দে হরির নাম করি। ভাই, পাপ টাপ যা কিছু আসে ওই হরি তাকে সরিয়ে দেবেন। তো ঠাকুরও তাই বলছেন। আরে কি অবিশ্বাস, তার নাম এত করে করেছে, আবার বলে পাপ 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 পাপ, তাহলে এটার মধ্যে একটা অবিশ্বাস আছে, তো হরির প্রতি অবিশ্বাস, তাই না? আমি তার নাম করছি, তা সত্ত্বেও পাপ আসবে। এই যে কথাটা, এই কথাটা তো গোস্বামী একেবারে অবাক হয়ে শুনছেন। তো ঠাকুর নিজের কথা বলছেন যে আমিও তো বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম, সব ভাবি কিছুদিন করতাম তবে শান্তি হতো।
এই যে ঠাকুরের কথাটা আছে না, যে আমি রসে বসে থাকবো, আমি সবটাই ছুঁয়ে ছুঁয়ে দেখবো, সবটাই পরখ করে দেখবো। বিলাস ব্যাসনও আমি পরখ করে দেখবো, কিন্তু আমি শালদোশালাও পরখ করে দেখবো, আমি ভালো রং করা সন্দেশও পরখ করে দেখবো, আমি সবটাই পরখ করে দেখবো। কিন্তু ওই পরখটি করে দেখবো, তারপরে তাকে সরিয়ে দেব, আর তার দিকে ফিরে তাকাবো না। এইটা হচ্ছে যথার্থ অর্থে একজন সাধকের ধরন। আমরা কি করি? আমরা পরখ করতে গিয়ে তার মায়ায় জড়িয়ে যাই, তারপর আর সেই পাশ থেকে বেরোতে পারি না। সেইটা না, সেইটা না। তো ঠাকুর বলছেন যে আমি শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। এই আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি বলে বলছেন যে একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার রং সেই রঙে ছুপে যেত। একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রংটি দিতে হবে। তুমি নানান রং দিতে পারো, বলতে পারো যে পছন্দ মতো এই রংটা বেছে নাও, ওই রংটা বেছে নাও, সেই রংটা বেছে নাও, কিন্তু তুমি নিজে যে রঙে রঙেছ সেই রংটি আমাকে দাও। এই সব রঙের ভেতর থেকে সেইটা বেরিয়ে আসে। সব রং মিলে যেমন সাদা, তেমনি করে সব মত মিলে শেষ পর্যন্ত ঈশ্বর। তো ঠাকুর বলছেন যে এই একটা মত মেনে নিলাম, সেই মত অনুযায়ী চললাম, কেন 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 একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নেই। কেউ আসুক না আসুক আমার সাথে বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নেই। অধর সেন, তার কথা বলেছি আপনাদের এর আগে। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তার সে কর্ম হলো না। ও যদি তাতে কিছু মনে করে আমার বয়ে গেছে। আমি খাই দাই, তার নাম করি, মনের আনন্দে থাকি। আমার চারপাশে লোক জড়ো হলো হলো, না হলো না হলো, কাঁচকলা। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। জীবন কাহিনীটা মোটামুটি জানি, আমরা অনেকেই জানি। আমরা যারা ঠাকুরকে নিয়ে একটু পড়াশোনা করেছি, তার জীবনের কথা তো জানতে পারাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে তার দিব্য জীবন, এবং সেই দিব্য জীবনকে তিনি কিভাবে দেখছেন, সেই কথাগুলো ঠাকুর বলছেন। এটা একটা অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদ আমাদের হাতে তুলে দিয়েছে কথামৃত। তো ঠাকুর বলছেন যে কেশব সেনের বাড়ি গিয়ে আরেক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার করে, তাই ভাবে বললুম, মা এখানে আসিস নি, এরা তো রূপটুপ মানে না। যে নানান ধর্ম মতে তিনি বিশ্বাস করেছেন। মাকে বলছেন যে মা এরা তো রূপ মানে না, তুমি রূপ নিয়ে এখানে এসো না, এরা তোমাকে গ্রহণ করবে না। তো গোস্বামী চুপ করে শুনছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজয় এখন বেশ হয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামী হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। 4টে রাত পর্যন্ত কীর্তন, ধ্যান এইসব নিয়ে পড়ে থাকে। এখন গেরুয়া পরে আছে, ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলছেন যে একেবারে মাতোয়ারা হয়ে আছেন। তা গদাধরের পাট বাড়িতে আমার সঙ্গে গিয়েছিল, আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন। সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সামনে আবার সাষ্টাঙ্গ। তো গোস্বামী বললেন, রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে সাষ্টাঙ্গ? আর আচারই খুব। গোস্বামী বলছেন এখন সমাজে নিতে পারা যায়। শ্রীকৃষ্ণ বললেন, সে লোকে কি বলবে সে অত চায় না। গোস্বামী বললেন, না, সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। একজন মানুষ নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে দিয়েছেন, আর যে কোনো কিছু তার অনুষঙ্গে যে ভক্তির ভাবটা জাগছে সেই সূত্র ধরে সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করছে। বিজয় কৃষ্ণ গোস্বামীর এইটা শ্রী রামকৃষ্ণকে মুগ্ধ করেছে।
শেষ করছি আজকের কথা অমৃত 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র, গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। প্রদীপ কুমার দাস শ্রীরামপুর থেকে চিঠি লিখেছেন, স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে লিখেছেন, তার জানা স্বাধীনতা সংগ্রামীর কথা পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ভারতবর্ষ 200 বছরের বেশি সময় ধরে পরাধীন ছিল। ব্রিটিশ শাসনের অধীনে তিথিবিরক্ত হয়ে বহু স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী সহিংস ও অহিংস আন্দোলনের পথে থেকে দেশকে স্বাধীন করার লক্ষ্যে প্রাণপাত লড়াই চালিয়ে গেছেন। অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, অনেকে হাসতে হাসতে ফাঁসির দড়িতে গলা লাগিয়ে শহীদ হয়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ স্বল্প সাজা পেয়ে বন্দি দশা থেকে মুক্ত হতে পেরেছিলেন। সেই রকম একজন স্বাধীনতা সংগ্রামীর কথা আজ শোনাতে চাই শরণাগত সৌমিত্র পরিবারের সকল সদস্যদের, যিনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাদপ্রদীপের আলোতে আসেননি, অন্তরালে থেকে গেছেন। সেই স্বাধীনতা সংগ্রামীর নাম অনিল কুমার দাস। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার উত্তর শ্যামুলিয়া গ্রামে। বাবা প্রয়াত ভুবন চন্দ্র দাস। অনিলবাবু স্কুল জীবন থেকে প্রচন্ড সাহসী ও নির্ভীক ছিলেন। একবার বড়বড়িয়া স্কুলে পড়ার সময় একটা জাত কেউটের লেজ ধরে বার কয়েক ঘুরিয়ে মাটিতে ছেড়ে দেওয়াতে তার ফোঁস সব বন্ধ হয়ে মাটিতে নির্জীবের মতো পড়েছিল। বন্ধুদের প্রায়শই বলতেন, ভয় পেলে চলবে না, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। স্কুল জীবন শেষ করে কাঁথির প্রভাত কলেজে ভর্তি হয়েছিলেন। কলেজের প্রথম বর্ষেও তিনি নেতৃত্বের স্থানটা অর্জন করে নেন নিজস্ব গুণে। সেই সময় গান্ধীজি ডাক দিয়েছিলেন অসহযোগ আন্দোলনের। সারা দেশ জুড়ে চারিদিকে মানুষ গান্ধীজির ডাকে সাড়া দিয়ে জেল ভরো আন্দোলনে মেতে উঠেছিলেন। ৭৬ বছরের বুড়িমা মাতঙ্গিনী হাজরা জাতীয় কংগ্রেসের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছেন তমলুক থানার দিকে। হঠাৎ করে গুলি চালিয়ে দেন পুলিশ বাহিনী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাতঙ্গিনী বুড়িমা। তার হাতে তখনও ধরা ওই পতাকা। সেদিন পুলিশের গুলিতে অনেকেই নিহত ও আহত হয়েছিলেন। পরের দিন খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চতুর্দিকে। অনিলবাবুরা খবর পেয়ে কলেজ বন্ধুদের নিয়ে তীব্র প্রতিবাদ জানান। তেমন করে প্রশাসনিক স্তরে কোনো হেলদোল না দেখে ঠিক করেন থানা ঘেরাও করা হবে। সেই মতো বেশ কিছু কলেজ বন্ধুকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের কাজে ঝাঁপিয়ে পড়েন। বিশাল পুলিশ বাহিনী যখন ছাত্র যুবকদের সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সেই সময় হঠাৎ করে লাঠি চার্জ করে জমায়েত ভেঙে ফাঁকা করে দেন। এরপরে অনিলবাবু সমেত আরো কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেন। 6 মাস জেল খাটার পরে বন্দি দশা থেকে মুক্ত হন। বন্দি দশা থেকে মুক্ত হওয়ার পরে কলেজ জীবন শেষ করে ঝাঁপিয়ে পড়েন দেশ গড়ার কাজে। গান্ধীজির স্বপ্ন গ্রামকে ঘিরে শহর গড়ার কাজে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে সঁপে দিয়েছিলেন। বিশ্বাস করতেন মনে প্রাণে বিবেকানন্দের কথা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, বা কর্মই ভগবান। তিনি আজ আমাদের মধ্যে নেই, তবে রয়ে গেছে তার আদর্শ। সেই আদর্শকে ধরে দেশ গড়ার কাজে এগোতে হবে নতুন প্রজন্মকে, তবেই তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। শরণাগত সৌমিত্র পরিবারের সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও বড়দের শ্রদ্ধা জানিয়ে কলম বন্ধ করলাম। বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। এইটাই চেয়েছিলাম যে এমন কিছু মানুষ যাদের কথা আমরা জানি না, সেই সমস্ত মানুষ, তাদের যে জীবনের কথা, তাদের যে লড়াইয়ের কথা, সেই কথাগুলো যদি আপনারা লিখে পাঠান। আপনাকে অনেক ধন্যবাদ প্রদীপ বাবু, আপনি এইরকম একটি চিঠি দিয়েছেন। অনেকেই দিয়েছেন, আপনিও তাদের মধ্যে একজন। তার কথা, অনিল বাবুর কথা আমাদের মনে থাকবে। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ করে শুরু করছি কথা
কোয়ালপাড়ার কথা। কোয়ালপাড়ায় শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, এখন বাইরে দূরে। এই যে শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম, এটা এমনিতে যোগাশ্রম নামেই বেশি পরিচিত। মা নিজে এই মন্দিরে ঠাকুরের আর তার নিজের ছবি দিয়ে গিয়েছিলেন, সে তো দেখলাম আমরা। বলছিলাম এখানে নিয়মিত পুজো হয়, আরতি হয়, প্রসাদ পাবার ব্যবস্থা আছে, এমনকি আপনি যদি চান এখানে থেকেও যেতে পারেন, তার ব্যবস্থাও আছে। প্রসাদের কথাটা আগে বলি। এই ধরুন সকাল 9টার মধ্যে প্রসাদের কুপনটা নিজের হাতে নিয়ে নিতে হবে। দেরি করলে কিন্তু সেদিনের মতো প্রসাদ পাওয়ার আশা ঘুচে যাবে। এই যে কোয়ালপাড়ার যে রামকৃষ্ণ আশ্রম, সেখানে ওই কুপন দেখে আসলে রান্না চাপানো হয়, তো সেই অনুযায়ী খাওয়া। বাড়তি রান্না করে তা নষ্ট করার তো কোনো মানে হয় না। তাই যা বলছিলাম, সকালবেলা প্রসাদটা নেবার ব্যবস্থা আপনি করে নিলেন, করে আশ্রমটা ভালো করে ঘুরে দেখলেন, তারপর বেলা হলে খোঁজ নিয়ে দেখুন আপনার খাবার রেডি। এবারে বলি এই মন্দির খোলা বন্ধের সময়। অন্য সব মন্দিরের মতো এখানেও মন্দির খোলা বন্ধের সময়টা ঠিক করা হয় ঋতু অনুসারে। যেমন ধরা যাক, গরমকাল বলতে বোঝায় এপ্রিল থেকে সেপ্টেম্বর। এই এপ্রিল থেকে সেপ্টেম্বর মন্দির খোলে ভোর 4টের সময়, খোলা থাকে 11:30 পর্যন্ত। আর বিকেলবেলা খোলবার সময় হচ্ছে 4টে, মন্দির বন্ধ হয়ে যায় রাত্রি 9টায়, গরমকালের কথা। আর এবার শীতকাল হলে মন্দির খোলার সময় আধ ঘন্টা পিছিয়ে যায়, তখন মন্দির খোলে ভোর 4:30, আর 11:30টায় ওই গরমকালের মতোই বন্ধ হয়ে যায়। বিকেলবেলা আবার মন্দির খোলে 3:30, 8:30টার সময় মন্দির দর্শন শেষ। শীতকালের রাত্রির এই দেবালয় আবার ঘুমিয়ে পড়ে সারা রাতের জন্য। শুনছেন শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমের কথা কোয়ালপাড়ায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু দেখুন ভুলো মনের কাণ্ড, আপনাদের আগে বলা হয়নি। শীতকাল মানে কোন সময় থেকে কোন সময় এই মন্দিরে, সেটাই তো ভুলে গেছি। আসলে সাধারণভাবে মন্দিরগুলোতে তাই হয়, শীত আর গরমের তফাৎটা এইভাবেই করা হয়। যেমন এখানে শীতকালটা শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর পর্যন্ত গরমকাল। অক্টোবর মাস থেকে শীত, শেষ হয় মার্চ মাসে। তো এই সময়ের মধ্যে ওই আপনাদের যা বললাম গানের আগে, মন্দির খোলা বন্ধের সময়। তো এই আশ্রমটা একটু ঘুরে দেখি আমরা। না, ঘুরে দেখবার অনেক কিছু আছে। আবার কেউ যদি মনে করেন এসব আবার দেখবার কি আছে, তাহলে দেখবার কিছু নেই। আসলে খুব মানে, আরে বাবা কি দারুণ, আরে বাবা কি চমৎকার, এইরকম মনোমুগ্ধকর তেমন কিছুর খোঁজ যে এই আশ্রমে আসাটা ভুল হবে। অনেকখানি ছড়ানো জমি, তার মধ্যে ছোট 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 বাড়ি, খুব সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। কুটির বললেই ঠিক ঠিক বলা হয়। একটি ঘরে ঢুকলেন, কাঠের সিংহাসনে ঠাকুর আর মায়ের ছবি। সেই ঘরে নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে। ঘুরতে ঘুরতে এলেন আর একটা ঘরে, পুরনো খাট বিছানো। সেই বিছানায় মা শারদা শুতেন। ভাবতেই কিরকম একটা লাগে না, যে মা শারদা এই জয়রামবাটি থেকে এখানে এলেন, এসে রাত্রিটা কাটালেন, পরদিন সকালবেলা আবার চলে গেলেন। এই রাত্রিটা তিনি যে বিছানায় শুতেন, ছোট্ট একটা ঘর, দেওয়ালে মায়ের ছবি রয়েছে, খাটটা পাতা রয়েছে, মশারি দেওয়া রয়েছে, একেবারেই গৃহস্থ বাড়ির মতো পরিবেশ। সেই রকম করেই পুরো আশ্রমটা তৈরি। গাছপালার মধ্যে দিয়ে 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 আপনি যাচ্ছেন, হঠাৎ দেখা গেল একটা পুকুর, ছোট্ট পুকুর, ভারী ছোট্ট একটা ঘাট, চারপাশে গাছপালার মধ্যে প্রায় দেখাই যায় না, সবুজ জল। মানে ওই যেটা বারবার বলতে চাইছি, গ্রামের দিকে যে কোনো গেরস্থ বাড়ির পুকুরের মতো, এক্ষুনি যেন মেয়েরা আসবে বাসন মাজতে। তো এই যোগাশ্রমের পাশাপাশি আরেকটি আশ্রমে নিয়ে যাই আপনাদের, সেটা হলো জগদম্বা আশ্রম।
এই যোগাশ্রমে মা প্রথম এসেছিলেন 1909 খ্রিস্টাব্দ নাগাদ, আর এই জগদম্বা আশ্রমে পা রাখেন ওই 1915 খ্রিস্টাব্দে। এই জগদম্বা আশ্রমটাও একটু দেখি, কি বলেন? ধরুন মা এখানে এসেছেন বাচ্চারেক। একবার তো এই গ্রামে এই জগদম্বা আশ্রমে টানা প্রায় 6 মাস ছিলেন। সেই আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছে এইবার। লোহার গেট, মাথার উপরে নীল রঙের অর্ধবৃত্তাকার সাইনবোর্ড, সেখানে আশ্রমের নাম লেখা। এই দরজাতে দুয়ারে থাকা অবস্থাতেই শেষ করি আজকে শরণাগত। পরের দিন এই আশ্রমের কথা, জগদম্বা আশ্রমের কথা আর একটু বড় করে বলা যাবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। শেষ করবার আগে তাহলে কবিতা। অভাগা যখন বেঁধেছিল তার বাসা, কোণে কোণে তারই পুঞ্জিত হলো জীবনের ভাঙা আশা। ঘরের মধ্যে বুকের কাঁদন গুলা উড়িয়ে বেড়ায় ধুলা, দুষিয়া রুষিয়া উঠে নিরুদ্ধ বায়ু, শোষণ করেছে আয়ু। যেখানে সেখানে মলিনের লাগে ছোঁয়া, দীপ নিভে যায়, তীব্র গন্ধ ধোঁয়া রোধ করে নিঃশ্বাস, কঠোর ভাগ্য হানে নিষ্ঠুর ভাস। ওরে দরিদ্র চেয়ে দেখ, তোর ভাঙা ভিত্তির ধারে অসীম আকাশ, কে তারে রোধিতে পারে? সেথা নাই বন্ধন, প্রভাত আলোকে প্রতিদিন আসে তব অভিনন্দন। সন্ধ্যার তারা তোমারই মুখেতে চাহে, তোমারই মুক্তি গাহে। তব সত্তার মহিমা ঘোষিছে সব সত্তার মাঝে। হে মানব, তুমি কোথায় লুকাও লাজে? যেখানে ক্ষুদ্র সেখানে পীড়িত তুমি, কর্কশ হাসি হাসিছে সেথায় দৈন্যের মরুভূমি। তাহার বাহিরে তোমার উদার স্থান, বিশ্ব তোমারে বক্ষ মেলিয়া করিতেছে আহ্বান। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, নমস্কার, নমস্কার।